নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। রিমান্ড শেষে ফের কারাগারে রফিকুল ইসলাম মাদানী। এরপরে জানাবো ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা। এছাড়া থাকছে কওমি মাদ্রাসার কর্তৃত্ব হারাচ্ছে হেফাজতে ইসলাম। জানাবো সরকারকে বেকায়দায় ফেলার আলোচনা হয় হাটহাজারী মাদ্রাসায়। আরও রয়েছে জ্বর নেই ভালো বোধ করছেন খালেদা জিয়া। জানাবো খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা। এছাড়া থাকছে আওয়ামী লীগ কাজ বিক্রি করে দেয় বিএনপির কাছে, বললেন কাদের মির্জা। এবং সবশেষে জানাবো মধ্যরাতে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেফতার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রিমান্ড শেষে ফের কারাগারে রফিকুল ইসলাম মাদানী। 2 দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, গত 13 এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 7 দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। ওই দিন আদালতের বিচারক 15 এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাদানীর 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বেলা 1:15টার দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবার চট্টগ্রামে। ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। মঙ্গলবার কোতোয়ালি থানায় আজিজ মিসির নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। আজিজ মিসির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপকমিটির যুগ্ম আহ্বায়ক। কোতোয়ালি থানার ওসি নেজামুদ্দিন এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কওমি মাদ্রাসার কর্তৃত্ব হারাচ্ছে হেফাজতে ইসলাম। দেশজুড়ে তাণ্ডবের পর ব্যাপক সমালোচিত হেফাজতে ইসলামের বর্তমান কমিটিকে যে কোনো সময় ভেঙে দেওয়া হতে পারে। সর্বস্তরে গ্রহণযোগ্য কাউকে নেতৃত্বে আনার পাশাপাশি কওমি মাদ্রাসার উপর থেকে দলটির একক কর্তৃত্ব বন্ধের বিষয়টিও ভাবা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী কওমি মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে সব সিদ্ধান্ত নেবে নীতি নির্ধারণী বোর্ড আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। মাদ্রাসা পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না হেফাজতে ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সফরকে কেন্দ্র করে দেশজুড়ে ধারাবাহিক সহিংসতার পরিপ্রেক্ষিতে হেফাজত ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দলটির সবচেয়ে আলোচিত যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ইতোমধ্যে অন্তত শীর্ষ 9 জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ অবস্থায় সরকার বিরোধী অবস্থান থেকে সরে এসে উল্টো সরকারের সঙ্গে সমঝোতায় যেতে যাচ্ছে দলটি। তবে দেশজুড়ে সহিংসতায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে চলতে থাকা টানা গ্রেফতার অভিযানের মধ্যে সোমবার দিনগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজত ইসলামের কয়েকজন শীর্ষ নেতা। এ সময় তারা দলের নেতাদের গ্রেফতার হয়রানি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকারের সঙ্গে সমঝোতায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, গ্রেফতার অভিযান বন্ধের অনুরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের নেতৃবৃন্দকে জানান, কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না, যারা সহিংসতায় জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। দলটির পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব দিলে মন্ত্রীর কোনো আশ্বাস না পেয়ে ফিরে আসেন তারা। এদিকে হেফাজত নেতারা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বৈঠকে হেফাজত নেতারা সম্প্রতি নিজেদের সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের বিষয়ে নিজেদের ভুল স্বীকার করলেও ব্রাহ্মণবাড়িয়ায় ও চট্টগ্রামের হাটহাজারীর তাণ্ডবের কোনো দায় নিতে চাননি। তবে যাই হোক, তারা বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2010 সালে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু দলটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম রাজনৈতিক দলের দিকে মোড় নেয়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হেফাজত কমিটিতে যুক্ত হতে থাকেন, যার ফলশ্রুতিতে নতুন নেতৃবৃন্দ সরকার বিরোধী নানা কর্মকাণ্ড শুরু করেন। এ অবস্থায় হেফাজত ইসলামের বর্তমান কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়া হতে পারে। নেতৃত্বে এমন একজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে যিনি সব মহলে গ্রহণযোগ্য এবং আল্লামা শফীর অনুসারী। অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা দলের সঙ্গে সম্পৃক্ত কেউ হেফাজত ইসলামের কমিটিতে থাকতে পারবেন না। তাদের অবশ্যই হেফাজতের পদ ছাড়তে হবে। এমনকি কওমি মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট বোর্ড, যেখানে হেফাজত ইসলাম কোনো পদক্ষেপ করতে পারবেন না। কওমি মাদ্রাসা পরিচালনার সব সিদ্ধান্তই নেবে বোর্ড
আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। পুলিশ সূত্র জানায়, যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে হেফাজতে ইসলামের কমিটিতে যুক্ত হয়েছেন ইতোমধ্যে তাদের তালিকা করা হচ্ছে। সহিংসতার ঘটনায় দেশ জুড়ে এখন বিভিন্ন মামলায় 470 জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত নেতাদের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে। সরকারকে বেকায়দায় ফেলার আলোচনা হয় হাটহাজারী মাদ্রাসায়। হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস ওরফে মুফতি ইলিয়াস হামিদি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদেশে আগমন ঠেকানোর দায়িত্বে ছিলেন মাওলানা মামুনুল হক। এজন্য তারা বিভিন্ন জায়গায় বৈঠক করেন। মঙ্গলবার আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, মুফতি ইলিয়াস, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী সহ কয়েকজন ওয়াজ মাহফিলে জ্বালাময় বক্তৃতার মাধ্যমে আন্দোলন জোরালো করার দায়িত্ব নেন। সেই অনুসারে তারা কাজ করেন। এছাড়া এ মাসের শুরুতে হাটহাজারী মাদ্রাসায় তারা এক বৈঠকও করেন। সেখানে সরকারকে বেকায়দায় ফেলার বিষয়ে উপস্থিত কয়েকজন আলোচনা করেন। 7 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার মুফতি ইলিয়াসকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার ওসি রমজানুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে 12 এপ্রিল কেরানীগঞ্জ থানাধীন মামুনুল হকের মাদ্রাসা থেকে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ডের আদেশ দেন। জ্বর নেই, ভালো বোধ করছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার জন্য গঠিত চিকিৎসক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার করোনা আক্রান্তের 13তম দিন চলছে। আজ দুপুর পর্যন্ত কঠিনতম সময় অর্থাৎ 14তম দিন শুরু হবে। তার জ্বর নেই, অক্সিজেন স্যাচুরেশন খুবই ভালো আছে। খাওয়ার রুচি আগের মতোই আছে, কখনোই কাশি বা গলা ব্যথা ছিল না, এখনো নেই। এ অবস্থায় যে চিকিৎসা চলছে তা এখনো চলবে। গুলশানে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তার শারীরিক সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাত 9:45 থেকে প্রায় 1.5 ঘণ্টাব্যাপী চিকিৎসক টিমের 2 সদস্য খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, 14 দিন পার হলে কিছু পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে মেডিকেল বোর্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজখবর রাখছেন। ম্যাডামের চিকিৎসার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান সার্বক্ষণিক সমন্বয় করছেন। সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ড বসবে এবং করোনা টেস্টের বিষয়ে সিদ্ধান্ত দেবে। রোববার অথবা সোমবার খালেদা জিয়ার করোনা টেস্ট হতে পারে। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক্তার মোহাম্মদ আল মামুন ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। আওয়ামী লীগ কাজ বিক্রি করে দেয় বিএনপির কাছে, বললেন কাদের মির্জা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধিকাংশ ঠিকাদার বিএনপি করেন। সেখানে 2 থেকে 4 আওয়ামী লীগ ঠিকাদার রয়েছেন। তারা কাজ বিক্রি করে দেয় বিএনপির কাছে। আর সেখান থেকে মাসোয়ারা তোলে মন্ত্রীর এপিএস, সেটাকে 3 ভাগ করে বেলায়েত। সেখান থেকে তার 1 ভাগ অফিসারদের জন্য রাখে, 1 ভাগ তারেক জিয়ার জন্য পাঠায় এবং 1 ভাগ মন্ত্রীর স্ত্রীকে দেয়। মঙ্গলবার দুপুর 12টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, ওবায়দুল কাদেরের স্ত্রীর দেশে বিদেশে কত হাজার কোটি টাকার সম্পদ আছে, বাড়ি-গাড়ি আছে, এটার হিসাব আমার কাছে আছে, যথাসময় যথাস্থানে পৌঁছাবে। আর আল্লাহর কাছে বলবো, যেহেতু আমাদের কেউ নেই। মির্জা কাদের বলেন, আজকে ওপর পর্যায় থেকে যেসব কথা বলে দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা লোক আমার আহত কর্মীদের দেখতে আসে নাই, আমার একটা খোঁজখবর নিতে আসে নাই, সেই জন্য আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। ফেসবুক লাইভে বসুরহাট পৌরসভার এই মেয়র আরো বলেন, এখানকার আওয়ামী লীগ পথহারা, দলটি অস্ত্রবাজ, টেন্ডারবাজ, চাকরি বাণিজ্যকারী ও অপশক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। আজকে অপরাজনীতির হোতারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেন তিনি। মধ্যরাতে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেফতার। হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 12:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আতাউল্লাহ আমিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কোন মামলা হেফাজতের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি র্যাবের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, হেফাজত নেতা আতাউল্লাহ আমিনের বিরুদ্ধে 2013 সালের মামলা রয়েছে।
শাপলা চত্বরে সমাবেশের আগে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বাবুনগরী। মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের কর্মসূচির ঠিক এক সপ্তাহ আগে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জুনায়েদ বাবুনগরী। বিএনপির পক্ষ থেকে ওই আন্দোলনে অর্থ সহায়তা পাওয়া যায়, পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের কর্মসূচিতে ঢুকে জ্বালাও পোড়াও করে সরকারের পতন ঘটাতে চেয়েছিল। আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন কথা বলেছেন হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির তৎকালীন প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান। গত সোমবার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। এতে ওই সময় বেশ কিছু চিত্র উঠে এসেছে। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মামুনুল হক বলেছেন ২০১৩ সালে বিএনপির পেছন থেকে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেন তারা। এখন তিনি মনে করেন হেফাজতেই সামনে থেকে নেতৃত্ব দেবে আর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের পেছনে থাকবে। এমনকি রিমান্ডে নেওয়ার পরও মামুনুল হক মনে করতেন তার দলের নেতাকর্মীরা ডিবি অফিসে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তবে দলের আমির বাবুনগরের বক্তব্য তাকে দেখানোর পর তিনি হতাশ হয়েছেন। এমনকি দলের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়াতেও হতাশ মামুনুল। প্রথম দিকে হম্পিধম্পি করলেও এখন অনেকটাই থেমে গেছেন। গত ২৬ মার্চ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের চেষ্টার কথাও তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে মুফতি ফখরুল বলেছেন ২০১৩ সালের ৫ মের সেই সহিংসতায় তৎকালীন বিএনপি ও জামায়াতের একাধিক শীর্ষ নেতা অর্থ সহায়তা দিয়েছিলেন। সহিংসতায় অংশ নিয়েছিলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও। গত ১৪ এপ্রিল লালবাগ এলাকা থেকে মুফতি ফখরুলকে গ্রেফতারের ৫ দিনের রিমান্ডে নেয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়। রিমান্ড শেষে সোমবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মুফতি ফখরুল বলেছেন ২০১৩ সালের ৫ মে আমি কামরাঙ্গীরচর মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকার ৮-১০ হাজার হেফাজত কর্মী সমর্থকদের নিয়ে লালবাগ চকবাজার হয়ে নয়াবাজারে আসি। জোহরের নামাজ পর্যন্ত আমরা ৮-১০ হাজার লোক সহ এখানেই ছিলাম। জোহরের নামাজ আদায়ের পর দুপুর ২টার দিকে হেফাজত ইসলামের তৎকালীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ সাহেব ফোন দিয়ে সবাইকে নিয়ে শাপলা চত্বরে যাওয়ার জন্য বলে। শাপলা চত্বরে যাওয়ার সময় গোলাপ শাহ মাজারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা সেখানে ছত্রভঙ্গ হয়ে ব্যাপক ভাঙচুর করে। দুপুর ৩টার দিকে তার নেতৃত্বে ৫-৭ হাজার লোক নিয়ে তিনি শাপলা চত্বরে পৌঁছান। সেখানে মাওলানা মাইনুদ্দিন রুহি তাকে বলেছেন আন্দোলন ও সহিংসতার বিষয়ে দুজন বিএনপি নেতা এবং একজন জামায়াত নেতা তাদের অর্থ সহযোগিতা করছে। এছাড়া ওই বছরের ২৮ এপ্রিল বাবুনগরীর সঙ্গে খালেদা জিয়ার গোপন বৈঠক হয়েছে। বৈঠকে হেফাজতের প্রোগ্রাম শাপলা চত্বরে স্থায়ী হলে বিএনপি ও জামায়াতও যোগ দেবে বলে আলোচনা হয়েছে। ওই দিন দুপুর থেকে বিএনপি জামায়াতের কর্মীরা রাস্তায় বাধা সৃষ্টি ও আগুন দেওয়া শুরু করে। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান ২০১৩ সাল থেকে জুনায়েদ বাবুনগরী বিএনপি জামায়াত ঘেঁষা হিসেবে পরিচিত ছিলেন। আহমদ শফির জন্য আগে তেমন সুবিধা করতে পারেননি। তার মৃত্যুর পর বাবুনগরীর আমির নির্বাচিত হলে হেফাজত পুরোপুরি এন্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস শুরু করেছে। এরই ফলশ্রুতিতে গত বছরের শেষের দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে বিরোধিতা শুরু করে চলতি বছরে মোদি বিরোধী আন্দোলনের নামে সহিংসতা শুরু করে। অপরদিকে ঢাকা মহানগর হেফাজতের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বিকেলে ৪:৩০টার দিকে বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ছেলে ওবায়দুল্লাহ বলেন ডিবি পুলিশের পরিচয়ে আমার আব্বা মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।